গত ১৬ বছর একটা জগদ্দল পাথর আমরা বাংলাদেশে দেখলাম যে ছাত্র জনতার একটা অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে সরাতে পেরেছি। এরপর ডক্টর ইউনূস ৩ দিন পর সরকার গঠন করলেন। অনেক প্রত্যাশা ছিল। তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একই সাথে তার বিশ্বব্যাপী একটা পরিচয় আছে। তিনি নিজেকে বিশ্ব খেলোয়াড় বলেছেন। সব মিলিয়ে সরকারের ১ বছর পূরণ হয়েছে। এটি আমি ১ম এই বলছিলাম যে তার প্রধান যে ৩ টি এজেন্ডা ছিল বিচার, সংস্কার, নির্বাচন। ৩ টিতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্ট এবং সরকারের ভাষ্য অনুযায়ী সবগুলোতেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্রগতিও খানিকটা আছে। সব মিলিয়ে আসলে সরকারের ১ বছরে কেমন পারফরম্যান্স করল? ধন্যবাদ। আমি প্রথমত আপনাকে একটু সংশোধন করতে চাই। ১৬ বছরের আসলে জগদ্দল পাথর ছিল না। মানে ২০০৯ থেকে ২০১৪ সন অবধি আওয়ামী লীগের যে শাসনামলটা, এই শাসনামলে তাদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু এই সময় তাদের বৈধতা এবং যে একটি অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে যে তারা ক্ষমতায় এসেছিল, ওই সময়টা বাদ দিয়ে ১৪ থেকে ২৪ পর্যন্ত এই ১০টি বছরকে আপনি জগদ্দল পাথর বলেন। এবং আপনি দেখুন আওয়ামী লীগের যত মন্দ জিনিসগুলো জ্যামিতিক হারে যেটা বেড়েছে, সেটা হলো ২০১৪ থেকে একেবারে তাদের পতনের পূর্বক্ষণ পর্যন্ত। তো কাজেই ওই আগের ৫টি বছর বাদ দিলে আমরা যারা সবাই আছি আমাদের ইতিহাস বিকৃতির যে দায় থেকে আমরা রক্ষা পাবো। এবং আমরা যেটা হয় যে কোনো রকম বিকল্প চিন্তা না করেই আপনি বললেন ১৬ বছর, আমি বললাম হ্যাঁ ১৬ বছর। সবসময় আসলে যে জাতি যত বিকল্প চিন্তা করতে পারে, যত প্রশ্ন করতে পারে, সে জাতির তত উন্নয়ন। এই গেল এক। ২ নম্বর হলো যে একটি বছরে আমাদের কেন এত অধঃপতন হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা এরকম কেন? উনি যেদিন এসে জয়েন করেছিলেন সেদিন তো তার চেহারা সুরত অসম্ভব সুন্দর ছিল। কিন্তু আজকে আপনি কি দেখেন যে তিনি শুকিয়ে গেছেন। তার এই যে গণ্ডদেশের যে চামড়া, এটা ঝুলে গেছে। তার হাসিতে সে আগের দ্যুতি নেই। চোখ দুটো অনেকটা কোটরাগত হয়ে গেছে। এটা তো তার হওয়ার কথা নয়। কিন্তু নিঃসন্দেহে তার ওই যে জায়গাটাতে তিনি আছেন, এটাতে তিনি অভ্যস্ত নন, তিনি হ্যাপি নন। এটা আমরা যে যাই বলি না কেন যে ওখানে ক্ষমতা তিনি ছাড়তে চান না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি যতটুকু তার যে ফিজিক কন্ডিশন, তার যে ফিজিক্যাল অ্যাটিটিউড, এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে তিনি যেখানে বসে আছেন ওই জায়গাটা তাকে স্বস্তি দিতেছে না। এটা কেন হলো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হলো আমরা যারা তার কাছে আশা করেছি জি। বা তার সঙ্গে সঙ্গে যারা আছেন, আমি বুঝতে পারি না কেন আমরা তার কাছে আশা করেছি। ফার্স্ট থিং হলো যে আমরা কেন তাকে বসালাম, আর কেন তার কাছে আশা করছি। এ দুটোই আমাদের আসলে অযৌক্তিক এক্সপেকটেশন এবং অ্যাক্টিভিটিস। এটা আমাদের ঠিক হচ্ছে না। এর কারণ হলো একটা রাষ্ট্র পরিচালনা করা, একটা সরকার পরিচালনা করার কোনো পূর্ব অভিজ্ঞতা উনি এবং ওনার সঙ্গে যারা আছেন তাদের কারোরই নেই। রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। সকল রাজনীতিবিদ কিন্তু ভালো শাসক হতে পারেন না। আবার ভালো শাসক কখনো কখনো ভালো রাজনীতিবিদ হতে পারেন না। যেমন বঙ্গবন্ধু, তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিংবদন্তি, কিন্তু শাসক হিসেবে তার অসংখ্য ব্যর্থতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আবার খুব অল্পকালীন সময়, স্বল্পকালীন সময়ে জিয়াউর রহমান যে একটা কিংবদন্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন, কিংবা এরশাদ সাহেবের হাজারো ত্রুটি, তার সম্পর্কে নানা রকম বিতর্ক, কিন্তু শাসক হিসেবে তার যে জনপ্রিয়তা এবং তার যে সফলতা, এটা মানে বাংলাদেশে কিংবদন্তি হয়ে থাকবে টুডে অর টুমরো। তো সেই দিক থেকে এখন যারা সরকারে আছেন তাদের তো এরকম কোনো ট্র্যাক রেকর্ড নেই। তারা একটা এনজিও ভালো করে চালাতে পারেননি। তারা কেউ ডিপার্টমেন্টে যারা শিক্ষক, ভালো শিক্ষক হিসেবে তাদের কোনো পরিচিতি নেই। তারা যারা ব্যবসা বাণিজ্য যদি এর মধ্যে কেউ করে থাকে, একমাত্র বশির সাহেব ছাড়া, এই যে যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, আর কারো ব্যক্তিগত জীবনে সফলতা নেই। কারো ফ্যামিলি জীবনে অশান্তি আছে, পোশাক আশাক ড্রেস কোডও ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানে টান দেয় ওখানে টান দেয়, হাজার রকম সমস্যা সংক্রান্ত। কেউ বৃদ্ধ, কেউ বয়সে মানে এত বৃদ্ধ হয়ে গেছেন যে তাদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা বিভিন্ন জায়গায় বলে। তো এই মানুষদের কাছে আমরা আশা করলাম কেন? মানে এই আশা করাটাই আমাদের একটা ভুল হয়ে গেছে। ২ নম্বর হলো যে আমরা এখনও আশা করছি কেন যে এই লোকগুলোর যখনই কোনো অভিজ্ঞতা ছিল না, এই গত ১ বছরের ক্রমাগত যে তাদের ব্যর্থতা, এই ব্যর্থতার পরে আগামী সেই ডিসেম্বর মাস পার হয়ে যখন ২০২৬ সনের ফেব্রুয়ারি মাস আসবে, এরা জাস্টিস শাহাবুদ্দিনের চাইতে একটা বিরাট সুন্দর নির্বাচন দিবে এবং আমরা সেই নির্বাচনের বৈতরণী পার হয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটা মাইলস্টোন, সেটা ইউনাইটেড স্টেটস বা আমেরিকার মতো প্রতিষ্ঠা করব। এইটা রূপকথার গল্পের চাইতেও একটা অসম্ভব। স্টিল আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি।
আমরা এখনো পর্যন্ত সম্বিত ফিরে পাচ্ছি না। তো তার মানে আপনার ভাষ্য অনুযায়ী যেটি বললেন যে গত 1 বছর ধরে সরকার আসলে ব্যর্থতাই দেখিয়ে গেছে। না, সরকার এখানে ব্যর্থতা তো তারা দেখাবেই। মানে আমরা জনগণ ব্যর্থতা দেখিয়েছি যে আমরা এখন চিন্তা করেন যে মানুষ নসিমন ভটভটি চালাবে রাস্তায়, আপনি তাকে একটা বোয়িং 747 চালাতে দিলেন। ইজ ইট পসিবল? মূলত উনি তো হিজ এ এক্সপার্ট মাইক্রো ক্রেডিট। গরিব মানুষকে তিনি লোন দিবেন এবং তার কাছ থেকে একেবারে 99% সে টাকাটা ফেরত আনবেন। এবং যেখানে আমাদের দেশের গরিব মানুষ মানে যে কোনো মানে টাকার জন্য সব কিছু করতে পারে, সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা সোসাইটি। তো সেই মানুষের কাছে উনি টাকা লোন দিয়ে সে টাকা ফেরত নিয়ে আসছেন। এখন এই কাজে আপনি যদি তাকে এরকম একটা কাজে দিতেন, আরও 4টে গ্রামীণ ব্যাংক করে দিতেন যে ঠিক আছে এই অবস্থায় আপনি আরও 4টে গ্রামীণ ব্যাংক চালান, গ্রামীণ ব্যাংক 1, গ্রামীণ ব্যাংক 2, গ্রামীণ ব্যাংক 3, উনি সফল হতে পারতেন। আপনি যদি তারে 3-0 থিওরিতে বললেন যে ঠিক আছে আপনাকে আমি 1 মণ ডিম কিনে দিলাম, 1 বস্তা ডিম কিনে দিলাম, আপনি এখন এই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি 3-0 থিওরি বাস্তবায়ন করেন। আপনি যদি বলতেন যে তাকে যে আপনি সোশ্যাল বিজনেস যেটা নিয়ে সারা দুনিয়াতে বক্তৃতা করে বেড়ান, আপনার ওটা দরকার নেই, আপনি 460টি উপজেলাতে সোশ্যাল বিজনেসের সেই 460টি, ইনকিউবেটর করে। হ্যাঁ আপনি সেই জিনিসটা করেন এবং যুবকদেরকে উদ্বুদ্ধ উনি ভালো করতেন। রেজওয়ানাকে আপনি যদি দায়িত্ব দিতেন, যে রেজওয়ানাকে আপনি দায়িত্ব দিতেন যে আপনি একটা পলিথিনের কারখানা চালান, বাংলাদেশে একদম বিগেস্ট জিও পলিথিন, যেটা মানবিক পলিথিন, যেটা প্রকৃতির কোনো ক্ষতি করবে না, উনি ভালো করতে পারতেন। আপনি যদি বদিউল আলম মজুমদারকে বলতেন যে আপনি এই আরও ইলেকশন কমিশন এর যে সার্ভে কীভাবে হয়, ইলেকশন কীভাবে, এরকম আরও ম্যাসিভ কিছু সার্ভে করেন, এই কাজগুলো তারা করতে পারতেন। তো এই যে কাজগুলোতে তাদের এক্সপার্টিস আছে তা না করে আমরা এমন একটা কাজে দিলাম যাদের সঙ্গে তাদের সবসময় একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিকশন ছিল। তারা রাজনীতিকে সবাই ঘৃণা করতেন। প্রফেসর আসিফ নজরুল তিনি বলেছেন আমি জীবনে মরে গেলে কোনোদিন এমপি হব না, কোনোদিন মন্ত্রী হব না, ইলেকশন করব না। তো সেই মানুষটিকে আপনি এনে দিয়েছেন আইনমন্ত্রীর একটা চেয়ারে। তো যারা কখনো রাজনীতি পছন্দ করেনি, রাজনীতিবিদদেরকে ঘৃণা করেন এবং আগামীতেও তারা ঘৃণা করবেন, তো সেই মানুষদেরকে আপনি রাজনীতির একেবারে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে তাদের কাছে আশা করছেন। ফলে আমি এই লোকদেরকে বলবো তারা একেবারে মাসুম, তারা নিরপরাধ, তাদের কোনো কিছু নেই। আমরা যারা তাদেরকে বসিয়েছি এবং তাদের কাছে আশা করেছি এবং এখন পর্যন্ত করে চলেছি, সমস্ত দায় দায়িত্ব আমাদের, ভুল আমাদের, ভ্রান্তি আমাদের। উই শুড সে সরি। আমাদের তাদের কাছে গিয়ে পা ধরে মাফ চাওয়া উচিত, বাবা গো মা গো আমরা ভুল করেছি আর আমাদেরকে একটু ক্ষমা করে দেন। দুনিয়াতে যা ইচ্ছে তাই করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের প্রতি দাবি ঠাবি রাখেন, আল্লাহ কিন্তু আমাদের একদম ছাড়বে না আর কি।